আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যায় কিনা এটা একটু জানাও। কেউ একজন একটু জানাও যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, কেউ কি আছো? থাকলে একটু বলো যে আমার কথা শুনতেছো কিনা। আচ্ছা, সাইমুল আলিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমার কথা কি শুনতে পাচ্ছো? আমার কথা কি শুনতে পাও? এটা একটু বলো। আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা, একটু ওয়েট করো সবাই যারা আছো। আমি লাইভটা হোয়াটসঅ্যাপে শেয়ার দিতে পারতেছি না, কারণ আমার ল্যাপটপের চার্জ চার্জ নাই। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, হয়তো হোয়াটসঅ্যাপে শেয়ার দিলে অনেকেই জয়েন হতে পারতো। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি তো কিছু লিখি নাই বোর্ডে। আর আমি তো ফোন দিয়ে দেখতেছি, সব কিছু তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে আহ, যারা যারা এখনো জয়েন হওয়া নাই তারা দ্রুত জয়েন হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করি। ঠিক আছে। আচ্ছা, গত গতদিন আমরা C3 এবং C4 এই দুটো চক্র দেখেছিলাম সাথে। অর্থাৎ আমরা গতদিন সালোক সংশ্লেষণে যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোই মূলত করেছিলাম। ঠিক আছে, তো তোমাদের একটা কাজ দেয়া ছিল, সেটা হচ্ছে C3 এবং C4 এর মধ্যে পার্থক্যগুলো একটু লেখার কথা ছিল এবং আমাকে দেখানোর কথা ছিল, কিন্তু তোমরা সেটা করো নাই। ঠিক আছে, তো আসো আমি পড়াই দিচ্ছি এটা। ওকে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম উম্মে হাবিবা আক্তার। ঠিক আছে, তাহলে তোমরা জয়েন হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করে ফেলি। ঠিক আছে। ওকে। C3 এবং C4। আচ্ছা, এই দুটা বিক্রিয়ারই উদ্দেশ্য হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজে পরিণত করা। ঠিক আছে, কিন্তু তাহলে দুই ধরনের বিক্রিয়া আমাদের কেন জানা প্রয়োজন? বা বিভিন্ন উদ্ভিদে C3 হচ্ছে, আবার কিছু উদ্ভিদে C4 হচ্ছে। এটা কেন হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। তো আচ্ছা, C3 এবং C4 এই দুটার মধ্যে যদি আমি প্রথম পার্থক্যটা বলি, মনে রাখো C3 উদ্ভিদ এরা উচ্চ তাপমাত্রায় সহনশীল না খুব একটা। হ্যাঁ, যেমন আমাদের এলাকায় প্রতি বছর আম প্রচুর হয়, কিন্তু এই বছর খুব বেশি আম হচ্ছে না। কারণ হচ্ছে আম গাছ C3 উদ্ভিদ এরা উচ্চ তাপমাত্রায় সহনশীল না। ঠিক আছে, তাহলে C3 উদ্ভিদ যারা, এরা হচ্ছে উচ্চ তাপমাত্রায় তাপমাত্রায় সহনশীল না। ওকে। কিন্তু C4 উদ্ভিদ যারা, এরা সহনশীল সহনশীল। ওকে। তাহলে আমি যে বললাম যে উচ্চ তাপমাত্রায় সহনশীল না, আর ওরা হচ্ছে সহনশীল, তাহলে এদের জন্য অপটিমাম তাপমাত্রাটা কত এটা আমাদের জানতে হবে। তো এভাবে মনে রাখতে পারো, এভাবে একটা সিরিয়াল লিখতে পারো, 1 2 3 4। এভাবে একটু সিরিয়ালটা লিখতে পারো, 1 2 3 4। ওকে। এরপরে দিবা 0 5 0 5। অর্থাৎ C3 উদ্ভিদ যারা, তারা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা ভালো কাজ করে, এবং 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে উদ্ভিদগুলো আছে সেসব উদ্ভিদে C4 চক্রটা সংঘটিত হয়। ওকে।
আচ্ছা, এরপর আসো 3 নাম্বার। আমরা গতদিনই দেখছি যে C3 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ 3PGA, তাই না? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে প্রথম স্থায়ী পদার্থ, স্থায়ী পদার্থ প্রথম স্থায়ী পদার্থ 3PG অ্যাসিড বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা তো আমরা গতদিনই দেখছি, তাই না? আর C4 উদ্ভিদের যে প্রথম স্থায়ী পদার্থ সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তাহলে প্রথম স্থায়ী পদার্থ এটা হচ্ছে 3PGA, আর এটার ক্ষেত্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এরপরে আসো 4 নাম্বার। 4 নাম্বার, C3 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা কোনটা? গতদিন এটাও আমরা দেখছি। প্রথম কার্বন ডাই অক্সাইড এর প্রথম গ্রহীতা তোমাদের মনে আছে কিনা? প্রথম গ্রহীতা হচ্ছে RUBP, অর্থাৎ রাইবুলোজ 1,5-বিসফসফেট। তোমাদের নিশ্চয় মনে আছে, গতকালের যারা ক্লাসটা করছো তারা হয়তো বা এটা বুঝতে পারছো অলরেডি। আর C4 উদ্ভিদের যে কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতা এটা হচ্ছে পিপা। মনে আছে তোমাদের? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যখন কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয় তখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা কে? পিপা, তাই না? এরপরে আসো 5 নাম্বার। মনে রাখো C3 উদ্ভিদ যারা, তাদের জন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা একটু বেশি লাগে। যেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম সেখানে C3 উদ্ভিদ জন্মাতে পারে না। ঠিক আছে, তাহলে কত কার্বন ডাই অক্সাইড লাগে, কত ppm? মনে রাখো C3 উদ্ভিদের জন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 50 থেকে 150 ppm। হ্যাঁ, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 50 থেকে 150 ppm কার্বন ডাই অক্সাইড থাকলে সেখানে C3 উদ্ভিদ ভালো জন্মায়। আর এটা যদি 0.1 থেকে 10 ppm হয়, কার্বন ডাই অক্সাইড হয়, তাহলে কি C4 উদ্ভিদ সেখানে জন্মাতে পারে। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড C4 উদ্ভিদের জন্য কম লাগে। ঠিক আছে, কম কার্বন ডাই অক্সাইড হইলে এরা বেশি কাজ মানে এরা হচ্ছে সালোক সংশ্লেষণটা চালাতে পারে। আর কার্বন ডাই অক্সাইড কম হলে C3 উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ চালাতে পারে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তোমরা কি বুঝতেছো? আচ্ছা, আমি ক্লাসটা শেয়ার করতে পারি নাই বিধায় অ্যাটেন্ডেন্স খুব কম। ঠিক আছে, তারপরেও যারা আছো তোমরা কি বুঝতেছো ঠিক করে? একটু আমাকে বলো, বুঝতেছো? দেখা যায় ঠিক মতো? এটা একটু আমাকে এনশিওর করো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, এরপর আসো 6 নাম্বার। 6 নাম্বার, আচ্ছা, এখানে কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা হচ্ছে RUBP। এই RUBPর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করার জন্য একটা নিশ্চয়ই এনজাইম আমরা দেখছি, তাই না? তো সেই এনজাইমটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম। গতকাল আমি বলছি এটা। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম, কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম হচ্ছে রুবিস্কো। এই কথাটা মনে রাখো, রুবিস্কো। ওকে, এবং C4 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম যেটা, তার নাম হচ্ছে পেপ কার্বক্সিলেস। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো উদাহরণগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, পৃথিবীর 85% উদ্ভিদ হচ্ছে C3 চক্র সংগঠিত হয়। ঠিক আছে, তাহলে 85% উদ্ভিদ, অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে উদ্ভিদগুলো দেখতে পাই, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, ঠিক আছে, এই সবগুলো উদ্ভিদ হচ্ছে C3 উদ্ভিদ। ওকে, যেমন আম, কাঁঠাল ইত্যাদি। আর C4 উদ্ভিদের উদাহরণ
কয়েকটা নাম তোমরা একদম ঠোঁটস্থ করে ফেলবা, যেমন ইক্ষু, ইক্ষু বা আখ, নাম শুনছো না তোমরা? তোমাদের এলাকায় কি বলে এটাকে, ইক্ষু বলে নাকি আখ বলে? ওই যে কুষার যেটারে বলে। ঠিক আছে, তাহলে ইক্ষু বা আখ। এরপর আসো ভুট্টা, ভুট্টা। এরপরে মুথা ঘাস, মুথা ঘাস, গিনি ঘাস, গিনি ঘাস, অ্যামারান্থাস ঘাস। অর্থাৎ ঘাস, এই কথাটা মনে রাখলে হবে, মুথা ঘাস, গিনি ঘাস, অ্যামারান্থাস ঘাস। ঘাস যে প্রজাতিগুলো আছে, অ্যামারান্থাস ঘাস। ঠিক আছে, এদের ক্ষেত্রে C4 চক্রটা দেখা যায়। ক্লিয়ার বিষয়টা? ওকে, সামিউল আলিম গুচ্ছ, উম্মে হাবিবা অল ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি C3 এবং C4 আচ্ছা, এটা কিন্তু পরীক্ষা আসার মতো। ঠিক আছে, পরীক্ষায় C3 এবং পরীক্ষায় তোমাকে গ নাম্বার বা ঘ নাম্বারে বলবে যে C3 আর C4 এর মধ্যে পার্থক্যটা লেখো, এটা তোমাকে বলতেই পারে। ঠিক আছে, আমি যে বিষয়গুলো পড়াচ্ছি সবগুলোই মোটামুটি গ ঘতে আসবে। ঠিক আছে, আচ্ছা, এমসিকিউতে যে বিষয়গুলো আসে সেগুলো তো আমি শিটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শিটটাও ভালো করে পড়বা। আর সিকিউতে আসার মতো প্রশ্নগুলো আমি এখানে বোর্ডে পড়াই দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের যে টপিকটা পড়তে হবে, এবার আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, সেটা মনে আছে কিনা আমি আরেকবার রিপিট করি, দেখো। 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি, 12H2O, এই দুটা মিলে, এই দুটা মিলে গ্লুকোজ তৈরি হয়, C6H12O6 গ্লুকোজ তৈরি হয়। এর সাথে আরো তৈরি হয় 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি, H2O। এই বিক্রিয়াটা তোমাদের মনে আছে কিনা? আচ্ছা, যদি মনে থাকে তাহলে একটু চিন্তা করে বলো তো, যে এই যে এখানে যে আমরা অক্সিজেনটা পাইলাম, এই বিক্রিয়াটাতে আমরা যে অক্সিজেনটা পাইলাম, এই অক্সিজেনটা কোথা থেকে আসে? এই যে দেখো কার্বন ডাই অক্সাইডটা একটু খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড, এখানেও কিন্তু অক্সিজেন আছে, আবার পানি খেয়াল করো, H2O, এখানেও অক্সিজেনটা আছে। তাহলে আমরা যে এখানে 6 অণু অক্সিজেন পাইলাম, এটা কি পানি থেকে আসে নাকি কার্বন ডাই অক্সাইড থেকে আসে? এটা একটু চিন্তা করে বলো তো। আমি বলছি, বারবার বলছি, অনেকবার বলছি এটা। ঠিক আছে, তোমরা একটু তারপরেও বলো, আমাকে কমেন্টে জানাও যে এখানে যে অক্সিজেনটা আমরা পাচ্ছি, এই অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইড থেকে আসে নাকি পানি থেকে আসে, এটা একটু আমাকে বলো। তোমরা কি প্রশ্নটা বুঝছো? যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও বিষয়টা। কেউ আছো? থাকলে একটু বলো। কেউ কে আছো? না পারলে জানাও যে আচ্ছা, অভি আছো। লাইভটা একটু হোয়াটসঅ্যাপে শেয়ার তো করবেন ভাইয়া, আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম আমার ল্যাপটপে। আমি বাসাতে আসি, ল্যাপটপের চার্জারটা নিয়ে আসি নাই, বুঝছো? এই কারণে শেয়ার করতে পারি নাই। আচ্ছা ভাইয়া, কখন শুরু হলো? এই যে মাত্র শুরু হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, তোমরা একটু বলো যে আহ, এখানে আমরা যে অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইড থেকে আসে নাকি পানি থেকে আসে? আচ্ছা, পারবা না মনে হয়, তোমরা হয়তো আগের ক্লাসটা ভালো করে পড়ো নাই। ঠিক আছে, মনে রাখো, এই যে আমরা এখানে যে অক্সিজেনটা পাচ্ছি, এখানে যে অক্সিজেনটা আমরা পাই, এই অক্সিজেনটা আসে পানি থেকে। এই যে পানি থেকে এই অক্সিজেনটা আসে। ওকে, তো এটা আসলে আসলে কার্বন ডাই অক্সাইডেও তো অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইডেও কিন্তু অক্সিজেনটা আছে, তাই না? কার্বন ডাই অক্সাইড থেকে না এসে শুধুমাত্র পানি থেকে আসে, এর প্রমাণটা কি?
হ্যাঁ, তো তিনজন বিজ্ঞানী আলাদাভাবে এই প্রমাণটা করছে যে আসলে কার্বন ডাই অক্সাইড থেকে না, পানি থেকে অক্সিজেনটা তৈরি হচ্ছে। ওকে, তো এটা অনেক সময় পরীক্ষা আছে। তাহলে আমাদের যে টপিকটা পড়তে হবে সালোক সংশ্লেষণে, মনে রাখো সালোক সংশ্লেষণে অক্সিজেন এর উৎস উৎস পানি বা H2O। H2O এটা পরীক্ষা করার জন্য তিনজন বিজ্ঞানী তিন ধরনের মতবাদ দিছে। প্রথম যে বিজ্ঞানী তার নাম মনে রাখো, তার নাম হচ্ছে হিল। হ্যাঁ, ওই যে জুতার হিল আর কি, ঠিক আছে। তাহলে সালোক সংশ্লেষণে অক্সিজেনের উৎস যে পানি, এটার জন্য হিল এক ধরনের মতবাদ দিছে। উনি কি করছে, একটা অজৈব জারক ধরে নাও, অজৈব জারকটা হচ্ছে এ। হ্যাঁ, এ হচ্ছে একটা অজৈব জারক। এই অজৈব জারকের সাথে পানির বিক্রিয়া দেখেছে, এই অজৈব জারকের সাথে পানির বিক্রিয়া করছে। ওকে, আচ্ছা, এই অজৈব জারকের সাথে পানি বিক্রিয়া করছে, পানির বিক্রিয়া করে দেখা গেছে যে এখানে অক্সিজেনটা তৈরি হচ্ছে এবং সাথে তো H2 তৈরি হচ্ছে। ওকে, H2 তৈরি হচ্ছে। তাহলে দেখো, অজৈব জারকের সাথে পানি বিক্রিয়া করলে কি তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে পানি থেকে অক্সিজেনটা আসে। আচ্ছা, এরপর আসো, এরপরে যে বিজ্ঞানী তার নাম হচ্ছে নীল। প্রথমটা ছিল হিল, পরের বিজ্ঞানী হচ্ছে নীল। উনি কি করছে, ইনি H2S হাইড্রোজেন সালফাইড এর সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিছে। ঠিক আছে, তাহলে H2S এর সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিয়ে দেখছে যে এখানে আসলে অক্সিজেন তৈরি হয় না। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে কার্বন ডাই অক্সাইড থেকে আসলে অক্সিজেনটা তৈরি হচ্ছে না, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? এরপর আসো, এরপরে যে বিজ্ঞানীটা তারা সবচেয়ে ভালো একটা পরীক্ষা করছে। এই বিজ্ঞানীদের নাম হচ্ছে রুবেন কামেন। দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে রুবেন, আরেকজনের নাম হচ্ছে কামেন। তাহলে রুবেন ও কামেন, এই দুইজন বিজ্ঞানী একটা সুন্দর পরীক্ষা দিছে। ওনারা কি করছে, এই যে এখানে সালোক সংশ্লেষণের যে মূল বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়াটাকে ওনারা রিক্রিয়েট করছে। ওকে, তো ওনারা কি করছে, এই যে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি, 12 H2O এটা নিছে। কিন্তু পানির যে অক্সিজেনটা আছে, এটা একটা অক্সিজেনের আইসোটোপ নেওয়া হয়েছে। এখানে যে অক্সিজেনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 18, অক্সিজেন 18। ঠিক আছে, তাহলে এই দুটা বিক্রিয়া করে কি হবে, এই দুটা বিক্রিয়া করে ওই যে C6H12O6 এটা তৈরি হয়েছে, প্লাস 6 অণু পানি তৈরি হয়েছে, প্লাস 6 অণু অক্সিজেনটা তৈরি হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে যে অক্সিজেনটা তৈরি হয়েছে দেখা গেছে যে এটা হচ্ছে ওই 18 আইসোটোপের অক্সিজেনটা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি না, আমরা তো সিম্পল ভাবে বুঝতে পারতেছি যে এখানে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা থেকে এটা তৈরি হয়েছে, তাই না? তো এই বিক্রিয়াটা আমরা উল্টাভাবে করতে পারি। দেখো, C6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি, এটা আমরা নিলাম, 12 অণু পানি নিলাম। আমরা যদি এই অক্সিজেনটাকে আমরা যদি আইসোটোপ না ধরে এটার আইসোটোপ ধরি, এই অক্সিজেনটা, তাহলে যে বিক্রিয়াটা দেখাবে সেটা হচ্ছে C6H12O6 প্লাস 6 অণু পানি প্লাস 6 অণু অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে যে অক্সিজেনগুলো আছে এগুলো হবে ওই যে কার্বন 18 আইসোটোপের অক্সিজেনগুলো। ঠিক আছে, কিন্তু এটা হবে নর্মাল অক্সিজেনটা। বুঝছো বিষয়টা? তাহলে দেখো, আমরা বুঝতে পারতেছি না, একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি না যে এই পানি থেকে আসলে অক্সিজেনটা তৈরি হয়। ক্লিয়ার বিষয়টা? বুঝছো? এই ভিডিওটা ধুকতে পারবা না কেন, সমস্যা কি?
শোনো, ক্লাস করার জন্য যারা যারা ঢুকতে পারতেছো না, ঢুকতে না পারার তো কোনো কারণ নাই। তোমরা, হ্যাঁ, তোমরা যেই ফেসবুক আইডি দিয়ে ওই যে গ্রুপটাতে জয়েন হয়েছো, সেই ফেসবুক আইডি দিয়ে তোমরা জাস্ট ওই ওই গ্রুপের ভিতরে ঢুকবা, ঠিক আছে? তাহলে সেখানে তো লাইভটা চলতেছে, বোঝাই তো যায়, তাই না? আজকে তো আমি শেয়ার করতে পারতেছি না, আমার ল্যাপটপটা তো বন্ধ হয়ে আছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অনেক, যে সালোক সংশ্লেষণে অক্সিজেনের উৎসটা কি, আসলে কার্বন ডাই অক্সাইড নাকি পানি? তো যদি এই ধরনের প্রশ্ন আসে, তাহলে তোমরা এই যে এই বিক্রিয়াটা, এই তিনটা বিক্রিয়া দেখায় দিবা: হিলের বিক্রিয়া, নীলের বিক্রিয়া এবং রুবেন ও কামেনের বিক্রিয়া। ঠিক আছে, এটা দেখায় দিবা, তাইলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এই বিক্রিয়াটা হয়তো বা অনেকের বইয়ে আছে। এখানে যে অক্সিজেন তৈরি হয় না, তাহলে বিক্রিয়াটা কি হয় এটা একটু দেখায় দিই, তাহলে হয়তো বা তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখানে তৈরি হয় দুই অণু সালফার তৈরি হয়, CH2O তৈরি হয়, প্লাস পানি তৈরি হয়, H2O তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনো অক্সিজেন তৈরি হয়েছে? এখানে কোনো অক্সিজেন তৈরি হয় নাই। তাহলে কি আমরা বলতে পারি না যে এই কার্বন ডাই অক্সাইড থেকে আসলে অক্সিজেনটা তৈরি হয় না? বুঝছো বিষয়টা? ওকে, ঠিক আছে, আমি তাহলে মুছে দিই। আচ্ছা, সালোক সংশ্লেষণের প্রভাব কিন্তু আমি প্রথম ক্লাসে পড়াইছি, প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি পড়াইছি। তো এটা সম্পর্কে আমি আর যাচ্ছি না। আমি বলছিলাম যে প্রভাবগুলোর ভেতরে বিস্তারিত একটু পড়তে। হ্যাঁ, যেমন ওই প্রভাবগুলোর ভেতরে কয়েকটা ইনফরমেশন আছে, যেমন সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা কত, সালোক সংশ্লেষণের অপটিমাম অপটিমাম তাপমাত্রা, সালোক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এরপরে মনে রাখো লাল আলো, আমাদের দৃশ্যমান আলো 7টা, এর মধ্যে লাল যে আলোটা, লাল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, সালোক সংশ্লেষণ ভালো হয়। ওকে, এই ইনফরমেশনগুলো আমি নোটে দিয়ে দিব, আরো এর সাথে আরো যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি নোটে দিয়ে দিব। ওকে, তো সেখান থেকে তোমরা দেখে নিও আর কি। ঠিক আছে, তাহলে আসো, আমাদের আর একটা টপিক মাত্র বাকি আছে, সেটা হচ্ছে খনিজ লবণ শোষণ। সেই টপিকটা করলে এই অধ্যায়টা শেষ। ওকে, তাহলে আসো, খনিজ খনিজ লবণ শোষণ। আচ্ছা, ঠিক আছে, তো উদ্ভিদের জন্য 17টা উপাদান আছে, যেগুলো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। ঠিক আছে, উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়, অর্থাৎ সেই উপাদানগুলো ছাড়া উদ্ভিদ উদ্ভিদ বাঁচতে পারবে না আর কি। ঠিক আছে, তাহলে মনে রাখো, উদ্ভিদের একটা ইনফরমেশন মনে রাখো, উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান, অত্যাবশ্যকীয় উপাদান 17টি। এই 17টা উপাদানের মধ্যে তিনটা উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, আরেকটা হচ্ছে অক্সিজেন, অর্থাৎ CHO মনে রাখতে পারো। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা উপাদান উদ্ভিদ গ্রহণ করে বায়ু থেকে। ঠিক আছে, 17টা উপাদানের মধ্যে তিনটা উপাদান উদ্ভিদ গ্রহণ করে সরাসরি বায়ু থেকে। ঠিক আছে, সরাসরি এই কথাটা লিখে নিতে পারো, সরাসরি বায়ু থেকে। আর বাকি যে 14টা উপাদান আছে, বাকি 14টা উপাদান, এই 14টা উপাদান উদ্ভিদ পায় মাটি থেকে। ঠিক আছে, এই কথাটা মনে রাখো, মাটি থেকে। বাকি 14টা উপাদান পাই মাটি থেকে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, এই 17টা উপাদানের মধ্যে কিছু আছে যেগুলোকে বলা হয় মাইক্রো উপাদান, কিছু উপাদান আছে যেগুলোকে বলা হয় ম্যাক্রো উপাদান। ওকে, তাহলে কিছু আছে মাইক্রো উপাদান, কিছু আছে ম্যাক্রো উপাদান। ম্যাক্রো উপাদান আর কিছু আছে মাইক্রো উপাদান। মাইক্রো উপাদান, তো মাইক্রো উপাদানের সংখ্যা মনে রাখো 9টি।
আর ম্যাক্রো উপাদান তাহলে কয়টা? 8টা। ঠিক আছে, 8টি। তো ম্যাক্রো উপাদানগুলা এই 9টার নাম আমাদের মুখস্থ করতে হবে। 9টা হচ্ছে, এভাবে মনে রাখতে পারো, এমজি অর্থাৎ ম্যাগনেসিয়াম, কা কার, নাইস, চপস। এই ছন্দটা হয়তো বা অনেকেই জানো। হ্যাঁ, এই ছন্দটা 19 থেকে আমি পড়ছি, পাশাপাশি এটা সম্ভবত সব টিচারই শেখায়। ঠিক আছে, এখানে ম্যাগনেসিয়াম, কাকার, নাইস, চপস। ঠিক আছে, বা অনেকে এটাকে বলে ম্যাকগাইভার, একটা ক্যারেক্টার আছে ম্যাকগাইভার। ঠিক আছে, ম্যাকগাইভার, কাকার, নাইস, চপস। ওকে, অর্থাৎ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এখানে নাইট্রোজেন, আইসিএতে কিছু না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই 9টা উপাদান, এই 9টা উপাদানকে বলা হয় ম্যাক্রো উপাদান। তাহলে ম্যাক্রো উপাদানগুলো যেহেতু আমরা পড়ছি ভাইয়া, আমাদের কি মাইক্রো উপাদান আর পড়ার প্রয়োজন আছে? আসলে কিন্তু প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ হচ্ছে এই 9টা বাদে বাকি যাই বলবো সবই হচ্ছে ম্যাক্রো উপাদান, মাইক্রো উপাদান। ক্লিয়ার? তো আমরা যদি ম্যাক্রো উপাদান যে কোনো একটা যদি পড়ি, আরেকটা কিন্তু পড়ার আসলে প্রয়োজন নাই। আমি যদি বলি তামা, আমি যদি বলি তামা, তামা কি ধরনের উপাদান? তামা কি এর মধ্যে আছে? নাই। তাহলে কি সেটা হচ্ছে মাইক্রো উপাদান। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এ হচ্ছে বিষয়। এরপরে আসো, এরপরে আসো, কিছু লবণ আছে, কিছু খনিজ লবণ আছে যে লবণগুলা উদ্ভিদ দ্রুত গতিতে শোষণ করে। দ্রুত গতিতে, গতিতে শোষণ করে, শোষণ করে। আবার কিছু লবণ আছে যেই লবণগুলা উদ্ভিদ ধীর গতিতে শোষণ করে, ধীর গতিতে শোষণ করে। ঠিক আছে, তো দ্রুত গতিতে শোষণ করে যে লবণগুলা, সেগুলো হচ্ছে কে পটাশিয়াম আয়ন, আর একটা হচ্ছে NO3- আয়ন। ওকে, এবং ধীর গতিতে যে লবণগুলো শোষিত হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2+, আর একটা হচ্ছে SO4 2-। ক্লিয়ার? তাহলে এগুলো ধীর গতিতে শোষণ করে, আর এগুলো হচ্ছে দ্রুত গতিতে শোষণ করে। একটু খেয়াল করে দেখো, এভাবে মনে রাখতে পারো। দেখো, উপরেরটা এই যে যেগুলো হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয় সেগুলো হচ্ছে শুধু প্লাস, আর একটা হচ্ছে শুধু মাইনাস। ঠিক আছে, আর যেগুলো একটু ধীর গতিতে শুধু শোষিত হয়, একটা হচ্ছে 2+, আর একটা হচ্ছে 2-। এভাবে মনে রাখতে পারো। অথবা আমি একভাবে মনে রাখি, এই যে CaSO কি হয়? কেচো। কেচো, কেচো চেনো তোমরা? কেচো, তাহলে কেচো কি ধীর গতিতে চলে, তাই না? কেচো তাহলে কি কিভাবে চলে? ধীর গতিতে চলে। তাহলে কেচো চলে ধীর গতিতে। আর কেনো মানে কি? কেন? হ্যাঁ, কেন আমরা ফেসবুকে লিখি না যে KNO মানে কেন। ঠিক আছে, তাহলে কেচো, কেচো কেন আসতে, আর কেন তুমি দ্রুত। এভাবে আমি পড়তাম যে কেন তুমি দ্রুত, কেচো কেন আসতে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো, কেন তুমি দ্রুত, কেচো কেন আসতে। এভাবে পড়তে পারো। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। বলো তো দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো? হ্যাঁ, হ্যাঁ, স্বপ্ন আক্তার। পটাশিয়াম, আর একটা হচ্ছে নাইট্রেট আয়ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর একটু আগে যে 17টা উপাদান আমি বললাম না, এই যে 17টা উপাদান বা 17টা নিউট্রিয়েন্ট, এর মধ্যে মনে রাখো 10টা নিউট্রিয়েন্ট হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন। আর আটটা, আটটা উপাদান বা আটটা আয়ন হচ্ছে অ্যানায়ন। এই কথাটা মনে রাখো। তাহলে 10টা ক্যাটায়ন আর 8টা হচ্ছে অ্যানায়ন। ক্লিয়ার বিষয়টা? ওকে, ক্যাটায়ন আনায়ন বোঝো তোমরা? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ। হ্যাঁ, যেমন এখানে কি যে ক্যালসিয়াম আর এটা হচ্ছে পটাশিয়াম,
এরা কি পজিটিভ চার্জ, এই দুটো হচ্ছে ক্যাটায়ন। আর যারা হচ্ছে নেগেটিভ চার্জ, যেমন নাইট্রেট, সালফেট, এরা হচ্ছে অ্যানায়ন। ক্লিয়ার বিষয়টা? ওকে। এই ক্যাটায়ন অ্যানায়নের বিষয়গুলা এটা হচ্ছে তোমাদের তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 4র্থ অধ্যায়, ওই চ্যাপ্টারে ভালো মতো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ওই বিষয়টা যদি তোমরা যদি ওটা ভালো মতো না বোঝো, ওই 4র্থ অধ্যায়টা আমাকে বললো, আমি একটা ক্লাস নিবনি। ঠিক আছে, এটার উপর। ওকে, এরপর আসো, খনিজ লবণ দুই ভাবে শোষিত হতে পারে। একটা হচ্ছে সক্রিয় শোষণ, একটা হচ্ছে সক্রিয় শোষণ, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। একটা সক্রিয় শোষণ, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয়। তো একটু নাম দুইটা খেয়াল করো, একটা হচ্ছে সক্রিয়, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় যেটা, এটাতে নিশ্চয়ই নামটা শুনতেই তো বোঝা যাচ্ছে যে এখানে আসলে কোনো শক্তির প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই কথাটাই মনে রাখো যে নিষ্ক্রিয় শোষণ যেটা, এটা আসলে আপনা আপনি হয় বা এমনিতে হয়, এখানে কোনো শক্তির কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে শক্তির প্রয়োজন নাই। আর সক্রিয় শোষণ যেটা, এখানে শক্তির প্রয়োজন আছে, শক্তির প্রয়োজন আছে। ঠিক আছে, তো যেখানে শক্তির প্রয়োজন আছে সেখানে কিন্তু এনজাইমেরও প্রয়োজন আছে। তাহলে এখানে কি এনজাইম এর প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো এনজাইমের প্রয়োজন নাই, এনজাইমের প্রয়োজন নাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো, যেটা সক্রিয় শোষণ, হ্যাঁ, যেটা আমাদের শক্তির প্রয়োজন আছে, যেখানে এনজাইমের প্রয়োজন আছে, সেই শোষণটা হওয়ার জন্য আমাদের অবশ্যই একটা বাহকের প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে কি বাহকের প্রয়োজন, কিন্তু এখানে বাহকের প্রয়োজন নাই, বাহক প্রয়োজন নাই। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে আসো, সক্রিয় শোষণে দেখো, ধরে নাও যে এটা হচ্ছে মূল, এটা হচ্ছে উদ্ভিদের মূল। তো আর এই পাশে বাইরে কি, এটা হচ্ছে মাটি, তাই না? মাটিতেই তো বিভিন্ন ধরনের আয়ন আছে। তো নিষ্ক্রিয় শোষণ কিভাবে হয়? নিষ্ক্রিয় শোষণ, যেমন ব্যাপন প্রক্রিয়ার কথা যদি আমি বলি, ব্যাপন হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, তাই না? আমি যদি ঘরের এক কোণে একটা স্প্রে আমি দিই, একটা স্প্রে করি, ঘরের অন্য কোণে কিন্তু সেটা অটোমেটিক ছড়ায় যায়, তাই না? ওটা কি আমার শক্তি দিয়ে ছড়াইতে হয় নাকি অটোমেটিক? সে কোনো বাহক ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো শক্তি ছাড়া সে অটোমেটিক ছড়ায় পড়ে, তাই না? তো নিষ্ক্রিয় শোষণগুলো কিভাবে হয় দেখো, ধরে নাও এটা হচ্ছে মূলের ভেতরে এখানে ক্লোরাইড আয়নের পরিমাণটা খুব কম আছে, তবে মাটিতে ক্লোরাইডের পরিমাণটা অনেক বেশি আছে, ঠিক আছে, ধরে নাও যে মাটিতে আছে 5টা, হ্যাঁ, এখানে 5টা ক্লোরাইড আয়ন আছে, আর মূলের ভেতরে আছে ধরে নাও মাত্র একটা ক্লোরাইড আয়ন। তাহলে কি মূলের ভেতরে অবশ্যই ঘনত্ব কম, তাহলে এখান মাটির বাইরে এবং মূলের ভেতরে এই দুটাতে যদি ঘনত্ব সমান করতে হয়, এই ক্লোরাইড আয়ন গুলা অটোমেটিকের ভেতরে ঢুকে যাবে, তাই না? তাহলে কি এখানে কোনো শক্তির প্রয়োজন আছে? আসলে এখানে কিন্তু কোনো শক্তির প্রয়োজন নাই। কিন্তু বিষয়টা যদি এমন হয়, ধরে নাও এটা হচ্ছে মূল, এই মূলের ভেতরে ক্লোরাইড আয়ন আসলে অনেকগুলো আছে, ঠিক আছে, কিন্তু এর বাইরেও যে ক্লোরাইড আয়নগুলো আছে, ধরে নাও বাইরেও 3টা আছে, ভেতরেও 3টা আছে। ওকে, তো এই মূলের ধরে নাও যে আরো কিছু ক্লোরাইড আয়ন প্রয়োজন, মূলের ভেতরে 3টা অলরেডি আছে, আরো কিছু ক্লোরাইড আয়ন প্রয়োজন, তখন কি এই ক্লোরিনটাকে ভেতরে নিয়ে আসতে হবে। তো এটাকে তো জোর করে নিয়ে আসতে হবে, এবার তো আর অটোমেটিক আসবে না, তাই না?
ধরে নাও এর ভেতরে বেশি আছে, ক্লোরাইড আয়নের পরিমাণ এর ভেতরে বেশি আছে, তাহলে কি এবার আর অটোমেটিক আসবে? এবার কিন্তু আর আসবে না, এবার কি এটাকে ধরে এর ভেতরে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে এখানে একটা শক্তির প্রয়োজন, এটা হচ্ছে সক্রিয় শোষণ। আর নিষ্ক্রিয় শোষণের ক্ষেত্রে যেমন বাপন প্রক্রিয়া, এখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আসবে, এখানে কোনো শক্তির আসলে প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে সক্রিয় যে শোষণটা আছে এখানে মনে রাখো ক্যাটায়ন আর অ্যানায়ন, এখানে ক্যাটায়ন ও অ্যানায়ন, অ্যানায়ন গুলো একসাথে শোষিত হয়, একসাথে শোষিত হয়। ওকে, আর এখানে একসাথে শোষিত হয় না, এই কথাটা মনে রাখো, একসাথে শোষিত হয় না। ক্লিয়ার বিষয়টা? ওকে, কে কে দেখতেছো? আচ্ছা, ঠিক আছে, অনেকেই ক্লাসটা জয়েন করতে পারো না সময় মতো। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাস থেকে আমি লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আজকে প্যারা খেও না, আমি আজকে এই যে একটু পরে ক্লাসটা শেষ করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, 36 মিনিটের মতো ক্লাস হয়েছে, 37 মিনিট, আমি হয়তো বা আর 4-5 মিনিট থাকবো, তারপর চলে যাব আর কি। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস শেষ করব, নেক্সট ক্লাস থেকে আর সমস্যা হবে না আশা করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো, সক্রিয় শোষণের উদাহরণগুলো আমাদের দেখতে হবে, সক্রিয় শোষণ কোন কোন ক্ষেত্রে দেখা যায়। ওকে, তাহলে উদাহরণ কি? উদাহরণ সক্রিয় শোষণের 1 নম্বর যে উদাহরণ সেটা হচ্ছে লুন্ডে গার্ডেন মতবাদ। লুন্ডে গার এর মতবাদ, মতবাদ। ওকে, বা যেটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় সাইটোক্রম, সাইটোক্রম পাম্প মতবাদ, সাইটোক্রম পাম্প মতবাদ। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো 2 নাম্বার, প্রোটন অ্যানায়ন, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, কো ট্রান্সপোর্ট। ওকে, এবং 3 নাম্বার সাইটোক্রম পাম্প মতবাদ তো লিখছি, একটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা, লেসিথিন বাহক ধারণা। ঠিক আছে, এই 3 ধরনের সক্রিয় শোষণ দেখা যায়, একটা হচ্ছে লুন্ডেগারের মতবাদ, যার অপর নাম হচ্ছে সাইটোক্রম পাম্প মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এবং লেসিথিন বাহক ধারণা। এবং নিষ্ক্রিয় শোষণের মধ্যে আছে, নিষ্ক্রিয় শোষণের মধ্যে আছে 1 নাম্বার হচ্ছে ব্যাপন মতবাদ। একটু আগে যে মতবাদটা দেখাইলাম, একটু আগে যে চিত্রের মাধ্যমে যেটা দেখাইলাম সেটা হচ্ছে ব্যাপন। ঠিক আছে, তাহলে ব্যাপন মতবাদ, 2 নাম্বার ব্যাপক প্রবাহ। এরপরে 3 নাম্বার ডোনান সাম্যাবস্থা। এরপর 4 নাম্বার আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদ। ঠিক আছে, তাহলে দেখো এই নামগুলো খেয়াল করলে, এই নামগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখবা যে বুঝতে পারবা তুমি যে কোনটা সক্রিয় শোষণ, কোনটা নিষ্ক্রিয় শোষণ। ঠিক আছে, কিভাবে একটু খেয়াল করে দেখো, সক্রিয় শোষণ যেগুলা সেখানে কিন্তু একটা বাহকের প্রয়োজন, তাই না? তাহলে এই নামগুলা, যে নামগুলো আমি লিখছি এগুলোতে প্রত্যেকটার মধ্যে মোটামুটি বাহক আছে। দেখো এখানে কি আছে, বাহক, লেসিথিন বাহক ধারণা, তার মানে কি বাহকের মাধ্যমে তো সক্রিয় শোষণ হয়, তাই না? তাহলে এটা হচ্ছে একটা সক্রিয় শোষণ।
এরপরে দেখো প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট মানে যেটা পরিবহনের কাজ করে, গাড়িকে আমরা বুঝি, তাই না? তাহলে পরিবহনের কাজ করে কে? বাহক। তাহলে এটার নামের মধ্যেও কিন্তু ট্রান্সপোর্ট আছে। এরপরে দেখো পাম্প, সাইটোক্রোম পাম্প মতবাদ। তো সক্রিয় শোষণে তো শক্তির প্রয়োজন হয়, পাম্পের কাজ কি? হ্যাঁ, পাম্পের মাধ্যমে আমরা পানি উপরে তুলি বা বিভিন্ন ধরনের কাজ করি না? তাহলে যার নামের মধ্যে পাম্প আছে সেটা কি নিষ্ক্রিয় হবে নাকি সক্রিয় হবে? অবশ্যই সক্রিয় হবে, তাই না? এরপরে দেখো নিষ্ক্রিয় শোষণ মতবাদ যেটা, এটা কি? ব্যাপন। ব্যাপন হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় প্রক্রিয়া, এটা আমরা জানি। ঠিক আছে। এরপরে ডোনান সাম্যাবস্থা, নামের মধ্যে আছে সাম্যাবস্থা। হ্যাঁ, সাম্যাবস্থা কিভাবে হয়? অবশ্যই আহ, নিষ্ক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে হয়, তাই না? এরপরে দেখো আয়ন বিনিময় মতবাদ। হ্যাঁ, আয়ন বিনিময়, তুমি দিবে কিছু আমি দিব কিছু, এইভাবে আর কি। হ্যাঁ, বিনিময়ের মাধ্যমে যেই শোষণটা হয় সেটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। আর ব্যাপক প্রবাহ হচ্ছে প্রশোধনের সময় যে পানিটা অতিরিক্ত পানি গ্রহণ করে, এই পানির সাথে কিছু পরিমাণ লবণ উদ্ভিদের ভেতরে প্রবেশ করে, ঠিক আছে? সেটা হচ্ছে ব্যাপক প্রবাহ। ওকে। তো আমাদের আহ, এই অধ্যায়ে না প্রশ্ন করার মতো অনেকগুলা টপিক আছে। গ্লাইকোলাইসিস আছে, C3 C4, সালোক সংশ্লেষণ। হ্যাঁ, প্রশ্নেরও অনেকগুলা টপিক আছে। তো এই খনিজ লবণ থেকে প্রশ্ন হয় না বললেই চলে। গ ঘর জন্য এই খনিজ লবণ থেকে প্রশ্ন হয় না বললেই চলে, ঠিক আছে? তারপরেও যদি কোনো টপিক থেকে প্রশ্ন হয়, সেই টপিকটা হচ্ছে এই যে সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণের মধ্যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মতবাদগুলা থেকে যদি কোনো প্রশ্ন হয়, তাহলে এই যে লুন্ডেগারের মতবাদ আর একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এই দুটো মতবাদ থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? তো আমার মনে হয় যে যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আছো বা অনেকে আছো না, যে আমি পড়াইলেও পড়বা না অনেকে, ঠিক আছে? বা একটু বায়োলজি কঠিন লাগলে যারা পড়ো না, ঠিক আছে, আমার মনে হয় যে তোমরা যদি এতটুকু পড়ো তাইলে তোমাদের জন্য এনাফ, ঠিক আছে? কিন্তু যারা এক্সট্রা একটু শিখতে চাও, যারা একটু জানতে চাও এই মতবাদগুলা, যাদের টার্গেট মেডিকেল বা ভালো ভালো ভার্সিটি, ঠিক আছে, তাদের জন্য এগুলা পড়তে হবে। এছাড়াও তোমরা রিস্ক নিবা কেন এইচএসসির জন্য, তাই না? এইচএসসিতে যদিও এই টপিকগুলা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আসতেও তো পারে, তাই না? তো সেই ক্ষেত্রে যাতে তোমরা সেখানে অ্যান্সার করতে পারো, এর জন্য আমি এই দুটা মতবাদ বা এছাড়াও বাকি যে মতবাদ, এগুলো নিয়ে একটা ভিডিও আমি বানাবো, সেটা লাইভ ক্লাসের অবশ্যই বাইরে, ঠিক আছে? এই ভিডিওগুলো বানাবো, সেই ভিডিওটা একটু দেখে নিবা তোমরা, ঠিক আছে? আমি হয়তো বা কয়েকদিনের মধ্যে বানাবো, 3-4 দিনের মধ্যে বানানোর পরে আমি এটা ইউটিউবে তোমাদের ফেসবুকে আপলোড করে দিব, ঠিক আছে? সেটা দেখে নিও। আর আহ, আসলে খুব বেশি এটা আসলে না পড়লেও হয়, খুব বেশি আসে না কিন্তু, ঠিক আছে? তারপরেও তোমরা মানে দেখবা আর কি ভিডিওটা। ওকে, 20-25 মিনিটের একটা ভিডিও বানাই তোমাদের দিয়ে দিব। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস শেষ করি। প্রচন্ড গরম। হ্যাঁ, এই গরমটা যে কবে শেষ হবে? আচ্ছা, সিলেটে যারা আছো, সিলেটে না বৃষ্টি হইলো, তোমাদের ওদিকে কেমন গরম এখন? কেউ আছো সিলেটের? আচ্ছা, ঠিক আছে, কেউ মনে হয় নাই আপাতত। ঠিক আছে, আহ, ঠিক আছে, বাই। ওকে, আজকের মতো ক্লাস শেষ করি। টাটা।